নমস্কার, তোমরা সকলেই খুব ভালো আছো। এই আশা রেখেই আমরা শুরু করছি। বেশি কিছু বলবো না। তোমরা সকলেই জানো আমাদের এই প্ল্যাটফর্মে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 11-12-এর সেমিস্টার ওয়াইজ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করছি। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করে যাও। চলো, আজকে আমরা অলরেডি কলিগেটিক প্রপার্টিজ বা দ্রবণের সংখ্যাগত ধর্ম সম্পর্কে অলরেডি পড়েছি। যেমন তোমরা যদি দেখো, আমরা দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পড়েছি। আমরা পড়েছি স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং আমরা পড়েছি হিমাঙ্কের অবনমন। আজ আমরা লাস্ট টপিক, মানে সংখ্যাগত ধর্মের লাস্ট টপিক, দ্যাট ইজ অসমোসিস, মানে অভিস্রবণ চাপ যেটা একটা দ্রবণের সংখ্যাগত ধর্ম, এই সম্পর্কে পড়াশোনা করব। দেখো, তাহলে প্রথম অভিস্রবণ সম্পর্কে আমরা একটু দেখব। দেখো, তোমরা ছোটবেলায় পড়েছো বা 9, 10, 11, 12 যাই বলো, তখন পড়েছো যদি এরম আমি একটা কি রাখি, কন্টেনার রাখি। এবার এই কন্টেনারের দুটো পার্ট আমি করলাম কিভাবে না, একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা ওই কন্টেনারটাকে আমরা সমান দুটি ভাগে ভাগ করে দিলাম। এবং ভাগ করে দেওয়ার পরে আমরা কি করলাম বলতো, একদিকে রাখলাম বিশুদ্ধ দ্রাবক এবং আরেক দিকে রাখলাম আমি তার একটা দ্রবণ। ঠিক আছে, এই দিকটা আমার হচ্ছে দ্রবণ আর এই দিকটা হচ্ছে আমার লেফট সাইডটা বিশুদ্ধ দ্রাবক। ঠিক আছে, বিশুদ্ধ দ্রাবক। কি দেখা যাবে না, এই দ্রবণের যে অর্ধভেদ্য পর্দা, তার বৈশিষ্ট্য কি না, অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণুগুলো যেতে পারে, মানে দ্রাবকের অণুগুলোর এই অর্ধভেদ্য পর্দাটা ভেদ করার মতো পারমিশন আছে, কিন্তু দ্রাবক অণু তার কিন্তু কোনো পারমিশন নেই। ঠিক আছে, যে দ্রাব অণু সলিউডগুলোর কিন্তু কোনো পারমিশন নেই। কিছু সময় পর কি দেখা যাবে না, এই যে দ্রাব অণুগুলো, এই দিকটায় কি দ্রবণের কনসেন্ট্রেশন বেশি, দেখো এই দিকটায় দ্রবণের সলিউডের কনসেন্ট্রেশন বেশি, এই দিকটায় কম। তাহলে এই অর্ধভেদ্য পর্দা ভেদ করে কিছু সংখ্যক দ্রাবক কোথায় আসবে না, এই দিকে চলে আসবে। এই ঘটনাটা কোথায় আসবে না, যেদিকে কি আছে, দ্রবণ আছে, যেদিকে দ্রাবকের সঙ্গে কিছু সলিউট মিক্সড আছে। তো এই ধরনের ঘটনাকে আমরা বলবো অভিস্রবণ বা অসমোসিস। ঠিক আছে, বলবো আমরা অভিস্রবণ বা অসমোসিস। তাহলে আমরা পুরো সিস্টেমটাকে একটা কন্টেনার দিয়ে দেখালাম। এবার যদি আমরা কোনো একটা ইউ আকৃতির নল নিই, যেমন ধরো ইউ আকৃতির নল দেখতে কেমন, ইউ এর মতো দেখতে। ধরো একটা ইউ আকৃতির আমি নল নিলাম। ঠিক আছে, এরম একটা ইউ আকৃতির কন্টেনার আছে, ইউ আকৃতির কন্টেনার আছে। এই ইউ আকৃতির কন্টেনারকেও আমি এই যে পার্টটা, নিচের যে পার্টটা, সেখানে আমি কি করলাম না, একটা বিশুদ্ধ একটা অর্ধভেদ্য পর্দা দিলাম। কি দিলাম না, এখানে আমার কি আছে, অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, এবার এই যে অর্ধভেদ্য পর্দা আমি দিলাম, এবার সেই অর্ধভেদ্য পর্দার দুদিকে দুরকম সলিউশন আছে। ধরে নাও এদিকে আছে আমাদের দ্রবণ, মানে কি আছে, দ্রাবকের অণু আছে। সেই দ্রাবকের অণুগুলোকে আমি আলাদা একটা কালার দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্রাবের অণুগুলো আছে, মানে এদিকটাকে আমি বলবো দ্রবণ। ঠিক আছে, আর ঠিক উল্টো দিকে কি আছে, এদিকটা না শুধুমাত্র
বিশুদ্ধ দ্রাবক আছে। কি আছে না? বিশুদ্ধ দ্রাবক। এইবার তাহলে আমাদের অভিস্রবণের ঘটনা অনুযায়ী কিছুক্ষণ পর তুমি কি দেখবে না, দ্রবণের নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে আমাদের পার্টিকেলগুলো পাস করবে, মানে এই দিকে কি আসবে, আমাদের দ্রাবকের অণুগুলো প্রবেশ করবে। তাহলে দেখা যাবে এই লেয়ারটা কিছুটা কমতে থাকবে আর এদিকটার লেয়ারটা বাড়তে থাকবে, এই লেয়ারটা এখানে নেমে চলে আসবে। এটাকেই আমরা বলতে পারি অভিস্রবণ। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাবের অণুগুলো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, তাই না? এবার এই যে ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে আমি চাইছি বন্ধ করতে। কি চাইছি না, আমি চাইছি এই ঘটনাটাকে স্টপ করতে। যে অভিস্রবণ ঘটনাটি ঘটছে তাকে স্টপ করতে চাইছি। মানে এই দিক থেকে দ্রাবকের অণুগুলো এই দিকে আসছে, দ্রবণের দিকে আসছে, দ্রবণের দিকে আসছে, নিম্ন ঘনত্বের দিকে আসছে, কিন্তু সেটা আমার পছন্দ হচ্ছে না। না, এরকম করবে না, আমি এটাকে বন্ধ করতে চাইছি। তাহলে এটাকে যদি বন্ধ করতে হয় কিভাবে সম্ভব না, দ্রবণের দিকে আমি একটা এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করব, তাই না? এক্সটার্নাল প্রেসার যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই দিকের যে দ্রাবকের অণুগুলো তারা এইদিকে আসতে পারবে না। যতটা মিনিমাম প্রেসার অ্যাপ্লাই করে, মানে সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করে এই অভিস্রবণ প্রক্রিয়াটিকে আমি বন্ধ করতে পারবো। কি করতে পারবো না, স্টপ করতে পারবো। মানে এই যে যেদিকে দ্রবণের গাঢ়ত্ব কম, যেদিকে দ্রবণের গাঢ়ত্ব কম সেই দিকের দ্রাবকের অণু যাতে বেশি ঘনত্বের দিকে না আসতে পারে, অর্থাৎ যে অভিস্রবণ ঘটনাটি ঘটছে তাকে আমি বন্ধ করতে পারি, তার জন্য আমি বাইরে থেকে কি করছি না, একটা প্রেসার অ্যাপ্লাই করছি। সেই প্রেসারটাকে বলা হয় অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। ঠিক আছে, এই যে চাপটা আমি অ্যাপ্লাই করলাম তাকে বলা হবে অভিস্রবণ চাপ। আমি এটা কোন দিকে অ্যাপ্লাই করছি বলো, আমি এটা দ্রবণের দিকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এইবার তোমাদের এই অসমোসিস ঘটনাটা পড়তে গেলে তোমরা ছায়ার বইটা যেহেতু আমরা ফলো করি, তো ছায়ার বইতে তোমরা দেখবে সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য পর্দা সম্পর্কে কিছু বলা আছে। চলো ওখান থেকেও কিন্তু দু একবার আগের যে সিস্টেমেটিক ছিল, যখন এমসিকিউ দ্রবণ চ্যাপ্টার থেকে আসতো তোমার একটা, ঠিক আছে, তখনও কিন্তু এইখান থেকে অর্ধভেদ্য পর্দা থেকে দু একটা জায়গায় কোশ্চেন দেখা গেছে। টেস্ট পেপারে তো তোমরা অনেকবারই দেখবে, শুধু টেস্ট পেপার নয়, এমনিও যে বাকি জায়গাগুলো আছে নমুনা প্রশ্ন বা তুমি বলো একদম যে প্রিভিয়াস ইয়ার PYQ, তাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন ছিল। তাই আমরা প্রথমে অর্ধভেদ্য পর্দা সম্পর্কে একটু জেনে নিই। অর্ধভেদ্য পর্দা কি বলছে না, কোনো দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক বা লঘু দ্রবণকে যে পর্দার মাধ্যমে পৃথক রাখলে কি হয়, দ্রাবক কেবলমাত্র দ্রাব অণুগুলো, এই কথাটা একটু খেয়াল রাখবে, কেবলমাত্র দ্রাবকের অণুগুলি পর্দার মধ্য দিয়ে চলাচল করতে পারে, কিন্তু দ্রাব অণুগুলি চলাচল করতে পারে না, তাকে আমি বলবো অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, মানে দ্রবণ, যে কোনো দ্রবণ সে কি নিয়ে তৈরি না, সে হলো দ্রাব আর দ্রাবক নিয়ে তৈরি, তাই না? যদি এই দ্রাবক আর দ্রবণকে তুমি একটা পর্দা, এমন একটা পর্দা দিয়ে দাও যেই পর্দার মধ্য দিয়ে যখনই দ্রাব আসতে চাইবে বলবেন না, পাস করা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড, বা একে পাস করতে দেবে না, একে পাস করতে দেবে না। কিন্তু একেই তুমি আবার যে এই পর্দা দিয়েই দ্রাবকের অণুগুলো একদম সুন্দরভাবে পাস করতে পারবে, তাই না? তাহলে এই শুধুমাত্র কাকে পারমিশন দিল, দ্রাবকের অণুগুলো, সলভেন্টের অণুগুলোকে ওই পর্দার ভেতর দিয়ে যাওয়ার পারমিশন দিল। মেনা মর্জি,
তাই না? বলে না একটা মিমস আছে তোমরা দেখতে, আমার ঘর মেরা মর্জি, আমার সামান মেরা মর্জি। ঠিক আছে, মানে আমার জিনিস আমি যা ইচ্ছা করবো, সেই রকম অর্ধভেদ্য পর্দা কি না অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, যে কি করবে না দ্রাবকের অণুগুলোকে তার মধ্য দিয়ে পাস করাবে, কিন্তু দ্রাবকের অণুগুলোকে যেতে দেবে না। এই ঘটনাটাকে আমরা বলবো অর্ধভেদ্য। এই যে এই ধরনের পর্দাকে আমরা বলবো সেমি পারমিয়েবল বা অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দা মেইনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা, মানে যেগুলো প্রাকৃতিক উপায়ে বানানো হয়েছে। ঠিক আছে, যেইগুলো কি না প্রাকৃতিক ভাবে পাওয়া যায় তাকে আমরা বলবো প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা। আর যেগুলো কৃত্রিম ভাবে বানানো হয় তাকে আমরা বলবো কৃত্রিম অর্ধভেদ্য পর্দা। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বহুবার এসেছে, সেটা হলো এই কৃত্রিম অর্ধভেদ্য পর্দা। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এই কৃত্রিম অর্ধভেদ্য পর্দা এটা কে আবিষ্কার করেছেন, এটাও এসছে না বিজ্ঞানী। দেখো এটা নয়, সরি, কৃত্রিমটা বেশি ইম্পর্টেন্ট। আগে আমরা প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দাটা দেখে নিই উদাহরণগুলো। দেখো, শূকরের মূত্রথলি। ঠিক আছে, ডিমের তোমরা দেখবে ডিমকে যখন ভাঙবে, যদি কেউ ডিমটা সেদ্ধ করো, সেদ্ধ করার পরে দেখবে ডিমের বাইরে একটা পাতলা আস্তরণ থাকে, একটা কাঠা শক্ত মতো। সেই আস্তরণের পরেও একটা খুব পাতলা সূক্ষ্ম একটা আস্তরণ থাকে, দেখবে চাদরের মতো অনেকটা। সো এই রকম আস্তরণকে ওইটা কিন্তু একটা কি হিসেবে কাজ করে, পাতলা সাদা পাতলা স্তর একটা ডিমের ভিতরে থাকে। সেদ্ধ এমনি যেগুলো ডিম ভেজে খাওয়ার জন্য, অমলেট করার জন্য খুব হালকা করে ডিমটাকে ভাঙবে, ওপরের খোলসটা ওটা বেরিয়ে আসবে, তার নিচে দেখবে একটা নরম অংশ থাকে। ঠিক আছে, ওইটা কিন্তু একটা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। আরো কি আছে না, উদ্ভিদ কোষের কোষ পর্দা, এটাও কিন্তু একটা প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দার উদাহরণ। তাহলে কি কি হলো? এক নম্বর হলো, মনে রাখবে তোমরা, শূকরের মূত্রথলি। শূকরের যে মূত্রথলি আছে, যেটা একটা সেমি পারমিয়েবল পর্দা। দু নম্বর হচ্ছে, তুমি আর বলো, ডিমের ভেতরে, ডিমের খোলসের ভেতরে ভিতর সাদা অর্ধভেদ্য পর্দা, সাদা পাতলা একটা পর্দা থাকে। আর নাম্বার 3 হচ্ছে উদ্ভিদের কোষ পর্দা। কি না, উদ্ভিদের যে কোষ পর্দা আছে, এটাও একটা কি না, এটাও হলো আমাদের একটা অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল পর্দা। ঠিক আছে, চলো এবার নেক্সট টপিকে যাই। নেক্সট মানে কি, নেক্সট যেটা বললাম কৃত্রিম অর্ধভেদ্য পর্দা। এটা কি, কে আবিষ্কার করেছেন? এটি আবিষ্কার করেছেন একজন জার্মান বিজ্ঞানী ট্রাউবে। ঠিক আছে, ট্রাউবে কি করেছেন, একটা সচ্ছিদ্র মাটির পাত্রের উপর, দেখবে মাটির পাত্রের মানে কি আছে, তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে না, সেই ছিদ্রের ওপর দিয়ে তিনি কি করছেন, কিউপ্রিক ফেরোসায়ানাইড। কি না, কিউপ্রিক মানে কি, Cu2+, Cu2+, আর তার সঙ্গে কি নিয়েছে না ফেরোসায়ানাইড। ফেরোসায়ানাইডের ফর্মুলা কি না FeCN6 ঠিক আছে, সরি 4 - 2 নেই, 4- হয় ফেরোসায়ানাইড। ঠিক আছে, তো এইটার ফর্মুলা কি হবে, দেখো ফর্মুলা 2:4। তো এটা যদি আমি ফর্মুলার আকারে লিখি, তাহলে এই কৃত্রিম অর্ধভেদ্য পর্দার উদাহরণ হবে Cu2FeCN6।
এটার নাম কি? এটার নাম হলো কিউপ্রিক ফেরোসায়ানাইড, ঠিক আছে, বা এটি কপার ফেরোসায়ানাইড নামেও পরিচিত। এটি একটি কি না, এটি একটি কৃত্রিম অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে। তাহলে অসমোসিস, অর্ধভেদ্য পর্দা পড়েছি আমরা, অসমোটিক প্রেসারটাও একটু ব্যাখ্যা করেছি, আবার একবার ভালো করে একটু দেখব। চলো এবার আসি অভিস্রবণ চাপ। দেখো একটু আগেই তোমাদের বললাম, যদি আমরা একটা ইউ আকৃতির কন্টেনার, দেখো ইউ আকৃতির কন্টেনারের মধ্যে কি আছে, ইউ আকৃতির কন্টেনারের একদিকে আমি রেখেছি দ্রবণ, মানে এই দিকটা আমার কি আছে, এই দিকটা হচ্ছে আমার দ্রবণ আর এই দিকটা হচ্ছে আমার দ্রাবক। তাহলে মাঝে কি আছে, মাঝে একটা অর্ধভেদ্য পর্দা আছে। তাহলে সেই অর্ধভেদ্য পর্দা দিয়ে কি হবে না, আমাদের যে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো আছে, যে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো আছে, তারা এই দ্রবণের দিকে আসবে, তাই না? দ্রবণের দিকে এই দিকে আসতে থাকবে। কারা আসছে এই অর্ধভেদ্য পর্দা ভেদ করে? না, এরা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো আসছে। এই ঘটনাটাকে আমরা বলি অভিস্রবণ। এইবার এই দ্রাবকের অণুগুলোকে, যারা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে আসছে, তাদেরকে আটকানোর জন্য কোন দিকে আমরা প্রেসার প্রয়োগ করব? দেখো এই দিকে যাচ্ছে, তাহলে এই বিপরীত দিকে তো প্রেসারটা অ্যাপ্লাই করতে হবে না। আমাদের যে অণুগুলো, দ্রাবকের অণুগুলো কোথা থেকে আসছে? দ্রাবকের অণুগুলো আসছে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে। তাহলে দ্রবণের দিকে যাতে কেউ আসতে না পারে, তোমার এই রুমে কেউ আসতে চাইছো না, তুমি তো তোমার দিক থেকে দরজাটা বন্ধ করবে না বাইরের দিক থেকে বন্ধ করে দেবে? ঠিক আছে, তোমার তো ভেতর থেকে বন্ধ করতে হবে। তাহলে এই দিক থেকে, মানে দ্রবণের দিক থেকে যে প্রেসার অ্যাপ্লাই করতে হবে, যাতে জাস্ট প্রসেসটা বন্ধ হবে, যতটা মিনিমাম করা যায়, সেই প্রেসারটাকে আমরা বলবো দ্রবণের অভিস্রবণ চাপ। দেখো এটাই লেখা আছে, কোন দ্রবণ তার বিশুদ্ধ দ্রাবককে, দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা বা ঝিল্লি দ্বারা পৃথক করে রেখে দ্রবণের ওপর যে সর্বনিম্ন, সর্বনিম্ন কথাটা কিন্তু দিতেই হবে, যদি সর্বনিম্ন থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু আলাদা একটা ঘটনা ঘটবে, যেটা আমরা পরে দেখছি, ঠিক আছে। যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। মানে এই যে অভিস্রবণ প্রক্রিয়া ঘটছে, মানে দ্রবণ থেকে, দ্রবণের দিকে বিশুদ্ধ দ্রাবক থেকে সেই পার্টিকেলগুলো যাচ্ছে, সেই প্রসেসটাকে আটকানোর জন্য আমাকে বাইরে থেকে একটা, দ্রবণের দিক থেকে দ্রবণের ওপর একটা প্রেসার অ্যাপ্লাই করতে হয়। সেই সর্বনিম্ন সেই প্রেসারের মানটাকে যা অ্যাপ্লাই করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হবে, তাকে আমরা বলবো অভিস্রবণ চাপ। ইংরেজিতে বলবো অসমোটিক প্রেসার। কি বলবো? অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এই দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম, মানে কোনো দ্রবণ তার অভিস্রবণকে আটকাতে গেলে কতটা প্রেসার অ্যাপ্লাই করতে হবে। সব দ্রবণের ক্ষেত্রে একই প্রেসার অ্যাপ্লাই নাও করতে হতে পারে, ঠিক আছে, মানে সবার অভিস্রবণ চাপ সমান নাও হতে পারে, ঠিক আছে। একই টাইপের দ্রবণ তুমি নিলে কিন্তু দুটো ক্ষেত্রে তোমাকে, দুটো আলাদা আলাদা দ্রবণ করলে দুটো ক্ষেত্রে তোমাকে আলাদা প্রেসার অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। কেন হচ্ছে না, এই পুরো যে কতটা পরিমাণ তোমাকে চাপ অ্যাপ্লাই করতে হবে, মানে কতটা পরিমাণ তোমাকে অভিস্রবণ চাপ দ্রবণের দিকে দিতে হবে, সেইটা সম্পূর্ণ নির্ভর করে দ্রবণে দ্রবীভূত দ্রাবের সংখ্যার ওপর। কার ওপর? না, দ্রবণে দ্রবীভূত এই যে অভিস্রবণ চাপ, এ নির্ভর করবে, নির্ভর করবে দ্রবণে দ্রবীভূত দ্রাবের
সংখ্যার উপর, দ্রবণে দ্রবীভূত দ্রাবের সংখ্যার উপর। ঠিক আছে, যেহেতু দ্রবণে দ্রবীভূত দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে, তাই অভিস্রবণ চাপকে আমরা বলবো দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম। এটি হলো দ্রবণের সংখ্যাগত ধর্ম। বুঝতে পারলে? দ্রবণের সংখ্যাগত ধর্ম। চলো এবার আমরা নেক্সট পয়েন্টে আসি। দেখো, এই যে কোনো দ্রবণের সংখ্যাগত ধর্ম, দ্রবণের কোন কোন প্রপার্টির উপর নির্ভর করে। এত যে তিনটে আমরা কলিগেটিভ প্রপার্টি আজ অব্দি পড়েছি, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, যা কিছু পড়েছি সবগুলো দেখবে শুধুমাত্র বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করত দ্রবণের মোল ফ্র্যাকশনের ওপর। কার মোল ফ্র্যাকশনের ওপর? মোল ভগ্নাংশের কার ওপর? না, দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ফ্র্যাকশনের ওপর নির্ভর করত। কিন্তু এখন আমরা কি করব? এখন আমরা কি দেখব না, ভ্যান টপ ফ্যাক্টর, যেটা আমাদের ভ্যান টপের সূত্র, এই যে অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রটা আমরা কিন্তু আর তোমাদের ওই মোলাল গারত্বের উপর নির্ভর করে না। এটাকে আর রাউল্টের সূত্রও বলে না, এটাকে বলা হয় ভ্যান টপের অভিস্রবণ সূত্র। ঠিক আছে, বা অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্র। দেখো কি বলেছে, দেখ, কোনো দ্রবণে কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি আমরা কি করি না, অনুদ্বায়ী, অসংযোজিত, অতড়িৎ বিশ্লেষ্য কোনো দ্রবণের কি হয় না, দ্রবণের যে অভিস্রবণ চাপ হবে, সেই অভিস্রবণ চাপকে আমরা লিখি পাই দ্বারা। সেই অভিস্রবণ চাপ দ্রবণে দ্রবীভূত যে পরিমাণ দ্রাব আছে তার যদি আমি টেম্পারেচার নির্দিষ্ট করে দিই, ঠিক আছে, যদি আমরা টেম্পারেচার নির্দিষ্ট করে দিই, তাহলে কি হবে না, দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। খেয়াল রাখবে কিন্তু এটা কিন্তু মোলাল গাঢ়ত্ব নয়, দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। মনে রাখবে, দ্রবণের মানে জাস্ট অভিস্রবণ চাপটাকে আমি পাই হিসেবে লিখছি, দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সাথে সমানুপাতিক। কখন সমানুপাতিক? না, যদি আমি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে দিই। যখন টেম্পারেচারটা কি হয়? ধ্রুবক। যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তখন বাষ্পচাপ বলছি, অভিস্রবণ চাপ না, ওই দ্রবণে যে দ্রাব আছে তার মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান। মনে রাখবি, মোলারিটি, নট মোলালিটি। ঠিক আছে, 2 নম্বর অপশন কি না, তুমি মোলার গাঢ়ত্বকে কনস্ট্যান্ট করে দাও। কাকে কনস্ট্যান্ট করবে না, দ্রবণের গাঢ়ত্বকে কনস্ট্যান্ট করে নাও। টেম্পারেচার বাড়াও, ডিক্রিজ করো, ইনক্রিজ করো, তখন তুমি দেখবে না অভিস্রবণ চাপ যেটা হয় পাই, সেটা দ্রবণের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল না, দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখো দ্রবণের তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। এইবার এই দুটোকে যদি আমি একসাথে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা একসঙ্গে করতে চাই তাহলে আমাদের একটা এদেরকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে। আমরা লিখতে পারবো পাই প্রপোর্শনাল টু সিটি। তাহলে এখানে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, ধরলাম সেই কনস্ট্যান্টটা হলো কে। এইবার কি দেখা গেছে না, যদি তুমি টেম্পারেচার তারপর
টেম্পারেচার, কনসেন্ট্রেশন বা মোলাল গাঢ়ত্ব, এইগুলোকে একটা নির্দিষ্ট করে বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে বিভিন্ন সলভেন্ট, বিভিন্ন সলিউটের মিক্স করে প্র্যাকটিক্যালটা করো, তাহলে দেখতে পাবে কে এর ভ্যালুটা আসছে 0.082 এটিএম মোল ইনভার্স সেন্টিমিটার কিউব ইনভার্স বাই সেন্টিমিটার, জাস্ট মোল সেন্টিমিটার, তারপর হচ্ছে কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে এটাকেই এই জন্য এটাকে কি বলা হয় না, এই জন্য এটা আবার কার সঙ্গে সমান না, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে সমান। তাই জন্য এই যে পাই ইকুয়াল টু কেট সিটি ছিল, সেটাকে আমরা এখন লিখতে পারি পাই সিআরটি। এইটা হচ্ছে দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, তাহলে দ্রবণের অভিস্রবণ চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, দ্রবণে দ্রবীভূত যে দ্রাব আছে সেই দ্রাবের মোলার গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে, বা দ্রবণে দ্রাবের মোলারিটির উপর সমানুপাতিক। আর কার সাথে না, যদি মোলারিটি তুমি কনস্ট্যান্ট রাখো, মানে যদি ধরো তুমি দ্রবণের যে কনসেন্ট্রেশন সেটাকে ধ্রুবক রাখো, তাহলে কি হবে, ধ্রুবক রাখো, তাহলে এই পাই দ্রবণের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। যদি উষ্ণতা বাড়াও অভিস্রবণ চাপ বাড়বে, যদি উষ্ণতা কমাও তাহলে অভিস্রবণ চাপ কমবে। ঠিক আছে, এইবার দুটোকে যদি আমি সংযোজন করি তখন আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, যেই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে কে। এইবার ওই কনস্ট্যান্টটা বিভিন্ন সলভেন্ট, বিভিন্ন ধরনের সলিউট করে করে প্র্যাকটিক্যাল করে বিজ্ঞানীরা দেখলেন যে ওর ভ্যালুটা কি আসছে না, 0.082 এটিএম এর কাছাকাছি আসছে, এটিএম লিটার পার কেলভিন ইনভার্স। ঠিক আছে, মোল ইনভার্স। ঠিক আছে, তো এই যে এইটা এলো, যেটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা এই জন্য আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের সঙ্গে সমান, এই জন্য আমরা কেটি না লিখে এই ইকুয়েশনটাকে লিখছি পাই ইকুয়াল টু সিআরটি। ঠিক আছে, চলো বাষ্পচাপের বাষ্পচাপ বারবার কেন হয়ে যাচ্ছে কি জানি। ঠিক আছে, আজকে আমরা এই প্রত্যেকটা সময় আমরা যেরকম করেছি যে দ্রবণের যে দ্রাব আছে, যদি সেটা আননোন কোনো অচেনা কোনো দ্রাব হয়, তার আমরা কি বের করতে পারি না, তার আমরা আণবিক ভর বা মোলার মাস কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। চলো সেটা আমরা দেখি। তাহলে অভিস্রবণ চাপ দ্রবণের এই সংখ্যাগত ধর্মকে কাজে লাগিয়ে আমরা কোনো দ্রবণের কি করব না, কোনো দ্রবণে দ্রবীভূত কোনো অচেনা দ্রাবের মলিকিউলার মাস বা আণবিক ভর নির্ণয় করব। চলো শুরু করা যাক। ধরে নাও একটা দ্রবণের ভি আয়তনে, ভি লিটার আয়তনে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হলে টি কেলভিন উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ হয় কত হয় না, অভিস্রবণ চাপ হয় পাই। ঠিক আছে, অভিস্রবণ চাপ হয় পাই। ঠিক আছে, পাই হয়ে গেল, পাই। এবং ধরে নাও এটা দ্রবণের যে আণবিক গুরুত্ব
বা আণবিক ভর কত m2। ঠিক আছে, তাহলে দ্রাবের মোলার গাঢ়ত্ব কি হবে বা দ্রবণের মোলারিটি কি হবে? দ্রবণের আমরা কি বের করব? মোলারিটি। বলো মোলারিটিকে আমরা কিভাবে লিখি? মোলারিটিকে আমরা লিখবো সি হিসেবে, এখানে লিখছি। দেখো নাম্বার অফ মোলস বেরোবে দ্রাবের ওজন বাই দ্রাবের আণবিক ভর m2 বাই হচ্ছে তোমার ভলিউম, যেটা কোথায় আছে দেখো লিটারে আছে এখানে। তাহলে আমরা কি জানি, একটু ক্যালকুলেট করলে দেখতে পাবে W2 বাই m2 ইন্টু ভি। ঠিক আছে, তাহলে অভিস্রবণ চাপের সূত্রটা আমরা কি জানি? পাই ইকুয়াল টু CRT। দেখো পায়ের ভ্যালু আমরা জানি, এটাই পায়ের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। পাই ইকুয়াল টু কি হয়, সির জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, W2 বাই m2 ইন্টু ভি গুণিতক RT। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে আমাদের m2 সমান W2 বাই ভি গুণিতক পাই গুণিতক RT। ঠিক আছে, এইভাবেই কিন্তু এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা অভিস্রবণ চাপের সাহায্যে কোনো আননোন দ্রাবের মোলার ভর বের করতে পারবো। ঠিক আছে, মোলার ভর আমরা বের করতে পারবো। দেখো আবার একবার তোমাদের বললে, কোনো দ্রবণে ধরে নাও ভি লিটার আয়তনে আমি কি করেছি না W2 গ্রাম কোনো দ্রবীভূত করলাম, এবং তাহলে দেখা যাচ্ছে যে টি কেলভিন উষ্ণতায় দ্রবণের যে বাষ্প চাপ হলো, অভিস্রবণ চাপের ভ্যালু কত হলো পাই। এবার ধরে নাও যে দ্রাবকটা অ্যাড আছে তারই তো আমরা আণবিক ভর বের করব। ধরে নাও ওই ভ্যালুটা m2 গ্রাম, তাহলে দ্রবণের মোলারিটি কত হবে? W2 বাই m2 বাই ভলিউম V2, যেটা যেহেতু লিটারে আছে ভিতে রেখে দাও। তাহলে এবার আমরা ভ্যান টপের সূত্র থেকে কি জানি? পাই ইকুয়াল টু CRT, সেখানে C যেটা এক্ষুনি বের করলাম মোলারিটি বসিয়ে দাও, বসিয়ে তুমি পেয়ে যাবে m2 ইকুয়াল টু W2 বাই ভি ইন্টু পাই ইন্টু RT। আর এর ভ্যালুটা কত হবে? 0.082 ATM লিটার মোল ইনভার্স। ঠিক আছে, চলো এবার আমরা আসি দেখি পরের টপিক। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে তোমাদের আমি একটা স্টেটমেন্ট লেখাচ্ছি, এটা কিন্তু পরীক্ষাতে খুব মনে রাখবে, অনেক সময় এটা আসে। ধরো তোমাকে আমি চারটে অভিস্রবণ চাপ মানে চারটে দ্রবণের 4 প্রকার সংখ্যাগত ধর্মের কথা শিখিয়েছি, তাই না? 4 প্রকার তো শিখিয়েছি। 4 প্রকার বলতে কি কি বলতো? 1 নম্বর হলো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2 নম্বর হলো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 নম্বর হলো দ্রবণের মোলার গাঢ়, দ্রবণের হিমাঙ্কের অবনমন, এবং 4 নম্বর হলো অভিস্রবণ চাপ। কিন্তু যখন আমরা কোনো প্রোটিন মানে ম্যাক্রোমলিকিউলস, যেমন ধরো আমরা কোনো প্রোটিন, তারপরে ধরো কোনো ফ্যাট, বা ধরো কোনো ভিটামিন, এইগুলোকে দ্রাব হিসেবে অ্যাড করে এইগুলোর আমি মলিকিউলার মাস নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তো এইগুলোর মলিকিউলার মাস নির্ণয়ের জন্য এই যে 4টে কলিগেটিভ প্রপার্টিজ আছে, 4টে বলতে 1 নম্বর তোমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভিপি, শর্ট করে আমি লিখছি। 2 নম্বর কি? এলিভেশন
অফ বিপি বয়েলিং পয়েন্ট। 3 নম্বর কি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আর 4 নম্বর কি না 4 নম্বর হলো অসমোটিক প্রেসার। তাহলে এই চারটের মধ্যে কোন ধর্মটা ইউজ করা বেশি যুক্তিযুক্ত? দেখো তোমরা এই যে চারটেই আমরা বয়েলিং চারটেই যে প্রপার্টি পড়েছি, প্রথম কথা দেখো ডেল্টা পি বাই পি 0, তারপরে ধরো ডেল্টা টিবি, আমরা এগুলো শর্ট ফর্ম লিখছি, তারপরে ধরো ডেল্টা টিএফ, আর শেষেরটা হচ্ছে পাই। এই প্রত্যেকটা চারটে প্রপার্টি কি হয় না দ্রবণের যে মোলার মাস আছে তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শন। মানে কোনো দ্রবণের যদি মোলার মাস খুব বেশি হয় তাহলে কি হয় এই চারটে যে কলিগেটিক প্রপার্টিজ আছে এইগুলো খুব কম দেখতে পাবে, তাই না? দেখো তুমি যদি দেখো একটু যদি দেখো এর আগের পেজটাতে যদি যাই, দেখো পাই ইকুয়াল টু সিআরটি, তাই না? এখানেও দেখো এম টুর সঙ্গে আমাদের এই যে পাই ইনভার্সলি প্রপোর্শনাল না, এই দেখো পাই এম টু। সেরকম ভাবে ডেল্টা টিভির ক্ষেত্রেও তুমি দেখবে, কেএফ এর ক্ষেত্রেও দেখবে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনেও দেখবে, সবগুলোতেই তুমি দেখতে পাবে যে কলিগেটিক প্রপার্টি আর মোলার মাস এরা পরস্পরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আর যে প্রোটিন ফ্যাট এইগুলোর মোলার মাস হচ্ছে খুব বেশি, এগুলোর খুব বড় সাইজের হয়, এদের খুব বেশি আণবিক ভর, খুব বেশি আণবিক ভর। তাই জন্য কি হয় এদের সলিউশন যদি তুমি ডাইলুট করো তার নাম্বার অফ মোলস প্রচন্ড কম হবে। তার ফলে এই যে কলিগেটিক প্রপার্টিজ গুলো আছে না এইগুলোর ভ্যালু এতই কম হবে যেগুলো অ্যাকুরেট ভাবে নির্ণয় করা কিন্তু খুব কষ্টসাধ্য। তার ফলে আমরা প্রোটিন ফ্যাট ভিটামিন এইগুলোর ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন এই তিনটের ভ্যালু খুব বেশি পাবো না, খুব অল্প হবে। তার জন্য সেইগুলো ক্যালকুলেট করা বা সেইগুলো ডিটারমাইন করা কিন্তু কষ্টসাধ্য। তুলনামূলকভাবে অসমোটিক প্রেসারের যে মানটা এটা সবসময় 100 নিয়ারলি 100 200 এরকম হয়, মানে এর ভ্যালুটা অনেক বেশি, ভ্যালু বেশি তার জন্য এটা ক্যালকুলেট করাও ইজি। আরও একটা কথা, খুব টেম্পারেচার যদি বেশি হয় মানে ধরো তুমি বয়েলিং এলিভেশন অফ বয়েলিং পয়েন্টে করতে চাইছো, তখন কি হবে না এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে তুমি দেখতে পাবে না এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে তুমি কি দেখতে পাবে না এর যে পরিমাণ তোমাকে বয়েলিং পয়েন্টে তো নিয়ে যেতে হবে, তাহলে তুমি তো বুঝতে পারবে যে আমার কতটা বেড়েছে না। ওই টেম্পারেচারে যাওয়ার আগেই প্রোটিন ফ্যাট এইগুলো ভেঙে যাবে, এইগুলো টেম্পারেচারের ওপর এদের স্ট্রাকচারটা অনেকটা ডিপেন্ড করে। তাহলে তুমি এই প্রপার্টিগুলোও কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পারবে না। তাই জন্য যে কোনো প্রোটিন বা ফ্যাট বা ভিটামিনস এইগুলোর আণবিক ভর নির্ণয় করার জন্য অসমোটিক প্রেসার এটাকে কাজে লাগানো কিন্তু মোর এফেক্টিভ। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ নিটে 1-2 বার এসেছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রেখো। চলো এখানেই আমরা আমাদের অভিস্রবণ চাপ সম্পর্কিত মোটামুটি আলোচনা শেষ করেছি। এইবার 2, 3, 4 ধরনের আমরা কি করব না বিভিন্ন ধরনের অভিস্রবণ চাপ যুক্ত দ্রবণের সঙ্গে কম্প্যারিজন করব। ধরো দুটো দ্রবণ তুমি নিয়েছো, দুটো দ্রবণের এই একটা দ্রবণ এই একটা দ্রবণ, ঠিক আছে, দুটো দ্রবণ নিয়েছি। এই দুটো দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে না ধরো এই দ্রবণের অভিস্রবণ চাপ পাই 1, এই দ্রবণের অভিস্রবণ চাপ পাই 2। দ্রবণে আলাদা আলাদা সলভেন্ট আছে যাই আছে, যদি তুমি এদের এই যে পাই 1 পাই 2 ভ্যালুটা সমান হয়, মানে যদি দুটো দ্রবণের আলাদা আলাদা দ্রবণের কি হয় না দুটো আলাদা আলাদা দ্রবণের তুমি যদি অভিস্রবণ চাপ একই হয় তখন তাদের আমরা বলবো আইসোটোনিক দ্রবণ। কি দ্রবণ? আইসোটোনিক।
এগুলোর প্রত্যেকটার আমি এক্সাম্পল তোমাদের বলবো। যদি দুটো সমান হয়, যদি অসমান হয়, ধরো পাই টুটা বড় কার সাপেক্ষে, পাই ওয়ানের সাপেক্ষে, মানে প্রথম আমি যেই, এটা 2 নম্বর দ্রবণ, এটা 1 নম্বর দ্রবণ, ধরে নাও এটা অনুযায়ী কি বলছে না 2 নম্বর দ্রবণের অভিস্রবণ চাপ বেশি, চাপ কি হচ্ছে বেশি না, যে দ্রবণের অভিস্রবণ চাপ বেশি তাকে আমরা বলবো হাইপারটনিক। কি বলবো না, হাইপারটনিক দ্রবণ, হাইপারটনিক দ্রবণ। আর যে দ্রবণের অভিস্রবণ চাপ কম, এর কার থেকে কম, দেখো এর থেকে কম, তাহলে এই 2 নম্বর সলিউশনের সাপেক্ষে 1 নম্বর সলিউশনটা হবে হাইপোটনিক। এই তিনটে কথা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি হলো, যদি দুটো পৃথক পৃথক দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয়, কোনো অসুবিধা নেই, তাহলে সেই ধরনের দ্রবণকে আমরা বলবো, কি বলবো বলো, সেই ধরনের দ্রবণকে আমরা বলবো, সেই দুটো দ্রবণকে বলবো পরস্পরের আইসোটনিক। এইবার যদি দুটো এমন দ্রবণ নাও যাদের মধ্যে একটা অভিস্রবণ চাপ বেশি অন্যটার তুলনায়, তাহলে যার অভিস্রবণ চাপ বেশি তাকে অন্যটার তুলনায় বলা হবে হাইপারটনিক, হাইপার। আর যার অভিস্রবণ চাপ অন্যটির তুলনায় কম তাকে অন্যটির সাপেক্ষে বলা হবে হাইপোটনিক দ্রবণ। যেমন তুমি দেখো হাইপোটনিক আমরা কাকে বলবো, এই যে দুটো দ্রবণ, এই 2 নম্বর 1 নম্বরের মধ্যে 2 নম্বর দ্রবণের অভিস্রবণ চাপ তুলনামূলকভাবে বেশি 1 নম্বরের থেকে, আমি দেখিয়েছি, জাস্ট কন্ডিশন লিখেছি, এটা তো আমরা জানি না কি আছে। তাহলে দুইটা কি হবে হাইপোটনিক, একটা হবে হাইপারটনিক। এইবার কিছু আমাদের ঘটনা, প্রাকৃতিক ঘটনা আমাদের দেখতে হবে। ধরো আমরা কি করেছি, আমাদের যে লোহিত রক্তকণিকা মানে আরবিসি, ঠিক আছে, আরসিবি নয়, আরবিসি। তো লোহিত রক্তকণিকা একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে ঘেরা থাকে, ঠিক আছে। এইবার আমাদের লোহিত রক্তকণিকায় যে কোষীয় তরলের গাঢ়ত্ব কি আছে, ধরো আমাদের যে লোহিত রক্তকণিকার যে কোষীয় তরলটি আছে তার গাঢ়ত্ব হচ্ছে 0.84%। এবার লোহিত রক্তকণিকাকে তুমি কি করেছো না একটা পাতিত জলের মধ্যে রেখে দিয়েছো, তাহলে জলের তুলনায় যেহেতু আরবিসির মধ্যে নাম্বার অফ পার্টিকেলস বেশি, তাহলে জলের তুলনায় আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকার অভিস্রবণ চাপ বেশি, যেহেতু অভিস্রবণ চাপ বেশি হয় তাহলে কি হবে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জল কোথায় চলে যাবে, লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। তার ফলে এই যে ব্লাড যে আরবিসিটা ছিল দেখো সেটা ব্লাস্ট করে যাবে। এই ঘটনাটাকে বলা হয় হিমোলিসিস, ঠিক আছে, হিমোলিসিস। এবার যদি উল্টোটা হয়, মানে ধরো জলকে তুমি কি করেছো 4% NaCl দ্রবণে ডিজলভ করেছো, কোথায় ডিজলভ করেছো, 4% NaCl দ্রবণে ডিজলভ করেছো। তার ফলে কি হয় না এই 4% NaCl দ্রবণে ডিজলভ করার ফলে বাইরের যে জলীয় দ্রবণ মানে NaCl দ্রবণটা 4%, আর লোহিত রক্তকণিকার দেখো প্রথমেই বলেছি 0.84%, তাহলে বাইরের জলের গাঢ়ত্বটা বেশি। যদি বাইরের জলের গাঢ়ত্বটা, জাইলের দ্রবণের গাঢ়ত্ব বেশি, তাহলে বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ বেশি এবং ভেতরে যে ব্লাড আছে আরবিসির ভেতরে যে তরল আছে তার অভিস্রবণ চাপ কম। তার ফলে কি হবে, আমরা জানি অভিস্রবণ ঘটনা, অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে থাকবে। তার ফলে কি হবে না এই যে রক্ত আছে সেই রক্তের বাইরে কি হবে, রক্তের আরবিসির ভেতরে যে জল ছিল সেটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, যার ফলে লোহিত রক্তকণিকাটা চুপসে যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের আসে। এই জন্য আমরা যখন আমাদের কোনো কারণে শরীরে লবণের সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হয়, আমরা যে সমস্ত স্যালাইন নেই প্রত্যেকটা সলিউশন আমাদের শরীরের সাপেক্ষে আইসোটোনিক হিসেবে বানানো হয়, মানে 0.84% করে তৈরি করা হয়, ঠিক আছে। যদি এইটা তৈরি করা যায় তাহলে এই হিমোলিসিস মানে ব্লাডগুলো বাস্ট করবে না, আবার ব্লাডগুলো চুপসেও যাবে না, ঠিক আছে। এটা আমাদের খেয়াল রাখতে হয়।
নেক্সট দেখো এর জন্য কিছু প্রাকৃতিক ঘটনা। দেখো প্রথমে বলেছে ডাক্তাররা কি হয়, যারা উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগী তাদের কি করা হয় না লবণযুক্ত বা নুনযুক্ত খাওয়া থেকে বিরত থাকতে বলেন, মানে কম খেতে বলেন। কেন না আমরা জানি দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটা দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম। সুতরাং দ্রবণে যদি দ্রাব মানে কি আয়ন মানে Na প্লাস Cl মাইনাস এগুলোর বৃদ্ধি পায়, তাহলে ওর রক্তে কি হবে Na প্লাস Cl মাইনাসের পরিমাণ বাড়বে, যার ফলে কি হবে রক্তের অভিস্রবণ চাপ বেড়ে যাবে, ফলে উক্ত ব্যক্তির রক্তচাপও বাড়বে। তাই এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য আমরা কি করব বলো, আমরা ওই যে রোগীকে কম নুন খাবার পরামর্শ ডাক্তার দিয়ে থাকেন। দ্বিতীয় নম্বর, একটু আগেই বললাম শিরাতে যে ইনজেকশন দেওয়ার সময় দ্রবণটিকে প্রবেশ করানো যায় সেইটাকে অবশ্যই কি হতে হয়, দেখো সমান গাঢ়ত্ব সম্পন্ন হতে হয়, মানে দ্রবণটিকে হয় আইসোটোনিক হতে হয়। 3 নম্বর, গলার লবণ এইসব তুমি জেনে নিও। গার্গেল করার সময় যদি আমি লবণ খাই তাহলে বাইরের জলের গাঢ়ত্ব বেশি, তার মানে ভেতর থেকে যে তরলগুলো বেরিয়ে চলে আসবে, তার ফলে গলার ব্যথাটা কমবে। বাস এইগুলো আমাদের কিছু অ্যাক্টিভিটি করলেই হবে। এইবার আসি বিপরীত অসমোসিস, মানে বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। দেখো প্রথমেই তোমাদের যখন আমি অভিস্রবণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছিলাম, অভিস্রবণ প্রক্রিয়াটি ব্যাখ্যার সময় আমি তোমাদেরকে এরকম একটা ছবি দেখিয়েছিলাম। যে কি ছবি দেখিয়েছিলাম, এরকম ধরো একটা ইউ আকৃতির আমি নল নিয়েছি, ঠিক আছে, জাস্ট একটা ইউ আকৃতির নল নিয়েছি। সেই ইউ আকৃতির নলে আমরা কি করতাম, একটা অর্ধভেদ্য পর্দা দিতাম, ঠিক আছে। এই অর্ধভেদ্য পর্দা দেওয়ার পর দুদিকে কি আছে, একদিকে ধরো আমাদের বিশুদ্ধ দ্রাবক ছিল, আরেকদিকে কি আছে সলিউশন আছে, ঠিক আছে। এদিকে কি আছে, এদিকে ধরে নাও দ্রবণ, আর এদিকে কি আছে না দ্রাবক। তার ফলে অভিস্রবণ প্রক্রিয়া ঘটতো, তার মানে কি হবে, ঘটনাটা কি ঘটবে না এদিক থেকে দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রবণের দিকে সলভেন্টের কণাগুলো যাবে, তাই না, এরকম ঘটতে থাকবে। এই ঘটনাটাকে আমরা কি বলি, অভিস্রবণ বলি। এই যে ঘটনাটাকে বলি আমরা বলি অভিস্রবণ। অভিস্রবণ। এইবার এই প্রসেসটাকে বন্ধ করার জন্য আমরা আরো একটা কাজ করি না, এই দিকে দ্রবণের দিকে কি করি, একটা প্রেসার অ্যাপ্লাই করি, তাই না, একটা প্রেসার অ্যাপ্লাই করি টু স্টপ দ্য প্রসেস, তাহলে এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই প্রেসারটাকে বলা হয় অসমোটিক প্রেসার। কি বলা হবে, অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ, ঠিক আছে। এই ঘটনা আমরা এত অবধি জেনেছি। এবার একটা কথা আমি বারবার বলেছিলাম, যখন অভিস্রবণ চাপের সংজ্ঞা দিতে যাই তখন আমি একটা কথা তোমাদের বলেছিলাম, অভিস্রবণ চাপ দ্রবণের এমন একটা ধর্ম হবে, সেখানে কি হবে না অভিস্রবণ চাপ, দেখো এমন প্রেসারটা আমি অ্যাপ্লাই করব না যতটা কম অ্যাপ্লাই করা যায়, মানে এই যে দ্রবণটা এই যে দ্রাবকের অণুগুলো যাচ্ছে তাকে আটকানোর জন্য যে মিনিমাম ফোর্স দিতে হয় তাকেই আমরা বলি অভিস্রবণ চাপ। এইবার ধরো আমাদের এই যে প্রসেসটা, এই যে প্রেসারটা মিনিমাম দেওয়ার কথা, কিন্তু দেখো মোর দেন মিনিমাম দিয়ে দিয়েছে, ধরো বেশি দিয়ে দিয়েছে। তার ফলে কি হবে বলতো না, যেই প্রসেসটা এখন ঘটছিল উল্টোটা ঘটতে থাকবে, মানে দ্রবণ থেকে দ্রাবকগুলো এই দিকে আসতে থাকবে। তাহলে এই যে যদি দ্রবণে অভিস্রবণ প্রক্রিয়াকে বন্ধ করার জন্য দ্রবণের দিকে যে পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করার কথা তার থেকে বেশি পরিমাণ অ্যাপ্লাই করা হয়,
তাহলে কি দেখা যাবে না দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে যাবে, মানে অভিস্রবণের ঠিক বিপরীত ঘটনাটি ঘটবে। এই প্রসেসকে আমরা বলবো রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। দেখে নাও, একটি কোন দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে বিশুদ্ধ দ্রাবক ওই পর্দার মধ্য দিয়ে দ্রবণের দিকে প্রবাহিত হয়। এই ঘটনাকে বলা হয় অভিস্রবণ। ঠিক আছে, এবার এই অভিস্রবণ বন্ধ করার জন্য অন্য দ্রবণের জন্য এই অভিস্রবণ বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ চাপের সমান চাপ প্রয়োগ করতে হয় এবং প্রযুক্ত চাপ, ওই যে চাপটা যদি অভিস্রবণ চাপের বেশি হয় তাহলে কি হয়, দ্রাবকের প্রবাহ যেটা আগে কোথা থেকে ছিল অভিস্রবণ প্রক্রিয়ায়, দেখো দ্রাবক থেকে দ্রবণের দিকে ছিল, এখন সেই প্রসেসটাই উল্টে যাবে, না অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে যাবে। ফলে দ্রবণের ওপর এই যে অভিস্রবণ প্রবাহের এই বিপরীত অভিমুখে দ্রাবকের যে প্রবাহ হয় তাকেই বলা হয় বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। এই পদ্ধতিকে কাজে লাগিয়েই গান্ধীজি কি করেছিলেন না লবণ সত্যাগ্রহে যে লবণ প্রস্তুত করেছিলেন সেটা করেছিলেন। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জল প্রস্তুত করতে পারবো, প্রাণযোগ্য জল প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় রিভার্স অসমোসিস বা অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ। ঠিক আছে, দেখে নাও তোমরা একবার, প্রত্যেকে একবার দেখে নাও, তাহলে আমরা না হলে আরেকবার আমরা পুরোটা রিভিশন করব। আরেকবার আজকে যা পড়ালাম পুরোটা একবার করে জিস্ট করব। তাহলে বিপরীত অভিস্রবণটা আশা করি বোঝা গেল। চলো এবার আমরা দেখি আজকের ক্লাসটায় আমরা কি কি দেখলাম, একবার জিস্ট করে তোমাদের বলি। দেখো, প্রথমে আমরা অর্ধভেদ্য পর্দা বলি না, অর্ধভেদ্য পর্দা হলো এক ধরনের পর্দা যেগুলো কি হয় না তার মধ্য দিয়ে কোনো দ্রবণের দ্রাবকের অণুগুলোকে যাওয়ার পারমিশন দেয়, মানে যে পর্দাকে ভেদ করে কেবলমাত্র দ্রাবকের অণুগুলো যেতে পারে কিন্তু দ্রাবের অণুগুলো যেতে পারে না, তাকে বলা হয় দ্রবণের যে কোনো কি বলা হয় অর্ধভেদ্য পর্দা বা সেমি মারবিয়েবল পর্দা। মানে কোনো দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক বা লঘু দ্রবণ থেকে যে পর্দার মাধ্যমে পৃথক করে রাখলে কেবলমাত্র দ্রাবক অণুগুলো পর্দার মধ্য দিয়ে চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণুগুলো চলাচল করতে পারে না, তাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। দ্বিতীয় কি বলেছে দেখো, প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা। আমি বলেইছি তোমাদের শূকরের মূত্রথলি, দেখো লেখা আছে ডিমের খোলসের ভিতরে থাকা যে পাতলা সাদা পর্দা সেটাকেও বলা হয় একটি প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা, এবং শেষে উদ্ভিদের যে কোষ পর্দা থাকে সেটাও কিন্তু একটা প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা। কিন্তু সেটার থেকেও যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা জার্মান বিজ্ঞানী ট্রাউবে তার যে আবিষ্কৃত একটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল অর্ধভেদ্য পর্দা, যেটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড বা আরো ভালো করে বললে
কিউপ্রিক ফেরোসায়ানাইট Cu2FeCN6, কিউপ্রিক ফেরোসায়ানাইট, যেটা কি একটা কৃত্রিম অর্ধভেদ্য পর্দা, যেটা কিনা একটা আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। এবার আমরা পড়েছিলাম, দেখো অসমোসিস ঘটনাটা কি। যদি কোনো দ্রবণ, যে কোনো লঘু দ্রবণ বা গাঢ় দ্রবণ, তাকে তুমি যদি একটা অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা তার বিশুদ্ধ দ্রাবক থেকে আলাদা করে রাখো, তাহলে তুমি কি দেখবে না বিশুদ্ধ দ্রাবক থেকে বা কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো অর্ধভেদ্য পর্দা ভেদ করে, এই দেখো অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রাবক থেকে দ্রবণের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলছি আমরা অসমোসিস। এইবার এই অসমোসিস প্রসেস মানে কি, কোনো দ্রবণ, সেই দ্রবণের কি হয় না বিশুদ্ধ দ্রাবক থেকে কি হয় না দ্রাবকের অণুগুলো দ্রবণের দিকে গমন করে। তো সেই গমনটাকে আটকানোর জন্য দ্রবণের দিকে যে মিনিমাম প্রেসার অ্যাপ্লাই করা হয় তাকেই বলা হয় দ্রবণের সংখ্যাগত ধর্ম। একটি সংখ্যাগত ধর্ম মানে অভিস্রবণ চাপ। ঠিক আছে, কি না অভিস্রবণ চাপটা কি বলবো না, কোনো একটা বিশুদ্ধ অর্ধভেদ্য পর্দা দিয়ে যদি তুমি একটি বিশুদ্ধ দ্রাবক এবং একটি দ্রবণকে আলাদা করে রাখো, তাহলে অভিস্রবণ ঘটতে থাকবে, মানে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো দ্রাবক থেকে দ্রবণের দিকে গমন করবে। এবার এই প্রসেসটাকে থামানোর জন্য আমাকে দ্রবণের দিকে একটা চাপ প্রয়োগ করতে হবে, যেই মিনিমাম একটা চাপ প্রয়োগ, যতটা মিনিমাম করা দরকার সেই প্রেসারটাকে আমরা বলবো অসমোটিক প্রেসার। দেখা গেছে যদি দ্রাবের সংখ্যা বেশি হয় তাহলে অসমোটিক প্রেসারটা বেশি অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে এইটাও মানে অসমোটিক প্রেসারও দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম। এবার কি এই দ্রবণের সংখ্যাগত ধর্মটা কোন কোন উপরের ঘটনার উপর নির্ভর করে না, দ্রবণের যদি তুমি টেম্পারেচার বা তাপমাত্রাকে তুমি ফিক্স করে দাও তাহলে কি হবে, কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং যদি কনসেন্ট্রেশন ফিক্সড করো তাহলে টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। সেখান থেকে কি আসছে, পাই ভেরিজেস প্রপোর্শনাল টু সিটি। এবার যদি তুমি এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে হাঁটাতে চাও বা ভেদ ধ্রুবক একটা তোমাকে আনতে হবে, যেটা বলেছি কে, এবং বিভিন্ন দ্রবণ এবং বিভিন্ন তুমি গাঢ়ত্বের দ্রবণ নিয়ে পরীক্ষা করে দেখা গেছে এই যে কে এর ভ্যালুটা, যেটার ভ্যালু হয় 0.082, যেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের সঙ্গে সমান। তাই আমরা কে রিপ্লেস করলাম আর দ্বারা, আমাদের ভ্যান টপের সূত্রের গাণিতিক রূপ আমরা পেলাম পাই ইকুয়াল টু CRT। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করেছি, এই সংখ্যাগত ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা কি করলাম, একটি দ্রবীভূত দ্রাবের আণবিক গুরুত্ব বের করছি। দেখো কোনো দ্রবণে যদি ভি আয়তন কোনো দ্রবণ নাও এবং তাতে W2 পরিমাণ দ্রবীভূত করা যায় এবং টিকে উষ্ণতায় যদি দ্রবণের অভিস্রবণ চাপ হয় পাই, তাহলে আমরা জানি পাই ইকুয়াল টু CRT। তাহলে সিটা তুমি আগে বের করো। ধরে নিয়েছো দ্রাবের যে আণবিক ভর M2, দ্রাব নিয়েছি আমি W2, তাহলে দ্রাবের মোল সংখ্যা হবে W2/M2, মোল সংখ্যাকে ভলিউম ইন লিটার দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে মোলারিটি C। তাহলে পাই সি এর জায়গায় বসিয়ে দাও 8টি, বাস হয়ে গেল। এইখানে মাথায় রাখবে এখানে যে ভলিউমটা আছে ইন লিটার, যদি লিটারে না থাকতো তাহলে এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই হতো লবে, মানে উপরের দিকে উপরে 1000 মাল্টিপ্লাই হতো যদি এটা থাকতো, মানে ml এ থাকতো। এইবার আসি যে প্রোটিন, ফ্যাট, এইগুলোর ক্ষেত্রে আণবিক ভর নির্ণয় করার জন্য আমরা কি করি না, আমরা অসমোটিক প্রেসারটাই নেই। কেন অসমোটিক প্রেসার নেই? কারণ আমরা দেখেছি যে দ্রবণের যে কটা সংখ্যাগত ধর্ম আছে সে দ্রবণে দ্রবীভূত দ্রাবের যে আণবিক ভর তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি দ্রাবের আণবিক ভর বাড়ে তাহলে কি হয় না, এইগুলোর যদি যে দ্রাবটা তুমি অ্যাড করো তার আণবিক ভর যদি খুব বেশি পরিমাণ হয়
তখন লঘু দ্রবণের ক্ষেত্রে কি দেখতে পাবে না, এই যে প্রপার্টিগুলো আছে কলিগেটিক প্রপার্টি বা সংখ্যাগত ধর্মটা আছে, সেইগুলো কি হবে না, তার ভ্যালুগুলো খুব কম আসবে। কেবলমাত্র অসমোটিক প্রেসার, এবং সেগুলো নির্ণয় করা খুব কষ্ট, কেবলমাত্র অসমোটিক প্রেসারের ক্ষেত্রে সেই ভ্যালুটা একটা খুব ভালো একটা ভ্যালু আসবে, একটু বেশি সংখ্যায় ভ্যালু আসবে, তাহলে সেই ভ্যালুটা তুমি কিন্তু সহজে নির্ণয় করতে পারবে। সেটা একটা কারণ, তাই জন্য আমরা প্রোটিন, ফ্যাট, ভিটামিন এইগুলোর যখন আমরা মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করতে যাই, আমরা তখন অসমোটিক প্রেসার ইউজিং করে এই কলিগেটিক প্রপার্টিটা ইউজ করে করলে সেটা অনেক যুক্তিযুক্ত হয়। আরও একটা কারণ আছে, যদি এগুলো হাই টেম্পারেচারে করি, মানে ধরো আমি এলিভেশন অফ বয়েলিং পয়েন্টে করছি, তখন কি হবে না, এইটার যে আণবিক, এটার এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এর টেম্পারেচার খুব বেশি হবে। যদি জলই ইউজ করো, টেম্পারেচার 100 হয়ে যাবে, সেই 100 ডিগ্রি টেম্পারেচারে কি হয়, প্রোটিন, ফ্যাট এগুলো ভেঙে যায়, তাহলে তুমি এর সঠিক আণবিক ভর পাবে না। নেক্সট আমরা পড়েছি যে দুটো দ্রবণের আমরা কি করেছি, জাস্ট অভিস্রবণ চাপটাকে আমরা কম্প্যারিজন করেছি, যে যদি দুটো দ্রবণের অভিস্রবণ চাপ কি হয় না, অভিস্রবণ চাপ সমান হয় তাহলে তারা হয় পরস্পরের আইসোটোনিক। যদি দুটো দ্রবণের অভিস্রবণ চাপ একটার থেকে আরেকটা আলাদা হয়, তাহলে যেটার অভিস্রবণ চাপ বেশি তাকে আমরা বলি হাইপারটোনিক, আর যেটার অভিস্রবণ চাপ কম তাকে আমরা বলি হাইপোটনিক। এবার এর ক্ষেত্রে কি হয়, হাইপোটনিকে যদি আমি একটা হাইপারটোনিক সলিউশনে, মানে ধরো 4%-এ আমি একটা আরবিসি কে রেখে দিলাম, তাহলে আরবিসির মধ্য থেকে জলগুলো অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে চলে আসবে, সেটা চুপসে যাবে। আবার যদি উল্টোটা করি, যদি হাইপারটোনিকে রাখি তাহলে জলগুলো ভেতরে ঢুকবে, সরি যদি হাইপোটনিকে রাখি তাহলে জলগুলো ভেতরে ঢুকবে, তাহলে এটা ফেটে যাবে, বাস্ট করবে। এই প্রসেসটাকে বলা হয় হিমোলিসিস। এবার লাস্ট টপিক, সেটা হচ্ছে আজকে যেটা আমরা পড়লাম, যে রিভার্স অসমোসিস, মানে যে অভিস্রবণ প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য আমরা দ্রবণের সাইডে একটা প্রেসার অ্যাপ্লাই করেছিলাম, যেটা বারবার উল্লেখ করেছিলাম যে মিনিমাম প্রেসার, একটা সর্বনিম্ন চাপ প্রয়োগ করেছিলাম। কিন্তু যদি সেটা সর্বনিম্ন চাপের থেকে বেশি চাপ করে ফেলি, তাহলে কি হবে, যে অভিস্রবণ প্রসেসটা মানে দ্রাবক থেকে দ্রবণের দিকে অণুগুলো যাচ্ছিল, সেই প্রসেসটাই এখন সম্পূর্ণ বিপরীত মুখে হয়ে যাবে। মানে এখন দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো দ্রাবকের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় রিভার্স অসমোসিস। ঠিক আছে, তাহলে সলিউশন চ্যাপ্টারের মোটামুটি আমরা কলিগেটিক প্রপার্টিজগুলো পড়লাম। এর নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের আমি অ্যাবনর্মাল কলিগেটিক প্রপার্টিজ এবং দ্রবণের কিছু প্রপার্টি সম্পর্কে আমরা পড়ব। সেই লাস্ট সংখ্যাগত ধর্মের কিছু ব্যতিক্রম বা কিছু তোমাদের কি বলা যায়, মানে ধরো সংখ্যাগত ধর্মটা আমি যদি নন ইলেকট্রোলাইটিক কিছু অ্যাড করি তখন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে, বা দ্রাবকের অণুগুলো যদি পরস্পরের মধ্যে সংযোজিত হয় বা বিয়োজিত হয় তখন একটা কি দেখাবে, অ্যাবনর্মাল কলিগেটিক প্রপার্টিজ আমরা পাবো। সেটা পড়লেই সলিউশন টপিকটা আমাদের শেষ হবে। সলিউশন টপিক শেষ হলে আমরা কলয়েডটা শুরু করব। ঠিক আছে, চলো, আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম, নমস্কার, ভালোবাসা, শুভ রথযাত্রায় সবাই ভালো থেকো। ঠিক আছে, আজ রথযাত্রার দিনে আমি ভিডিওটা রেকর্ড করছি। তোমাদের সবাই, ভগবান তোমাদের মঙ্গল করুন, মঙ্গলময় জগন্নাথ দেব তোমাদের সারা জীবন মঙ্গলই করবেন। চলো রাখি তাহলে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।